আমরা এখন আছি হাসির রাজা সুরজ বাঙালি চলচ্চিত্রের অন্যতম কমেডিয়ান অভিনেতা। শুনবো জীবনের গল্প। কেমন আছেন সুরজ বাঙালি ভাই? আল্লাহর রহমতে ভালোই আছে। আমরা আপনার অনেক অভিনয় দেখেছি, আপনি অনেক মানুষকে হাসিয়েছেন, কাঁদিয়েছেন। তো চলচ্চিত্রের প্রতি ভালো লাগা এবং ভালোবাসা কিভাবে আপনার শুরু হলো? আমার বয়সটা তখন কত আমার ঠিক জানা নেই। আমার বাবার জীবনে উনি 3টা নাটক করেছেন। তো উনি যখন নাটক করতেন, রাত্রে শুয়ে থাকতাম, তো নিচে কিন্তু ওই যে নেড়া বা খের আছে না, হ্যাঁ, এগুলো বিছাইয়া দিত, ওর মধ্যে মানুষরা বসত। তো আমি 2 দিন নাটক করলে সকালবেলা গিয়ে ওই খের তুলে, নাড়া তুলে 4 আনা 8 আনা 1 আনা এই পয়সাগুলো আমি টোকাইয়া নিতাম। তো বাবা যখন নাটকে রিহার্সেল করতো, আমি তখন ছোট, আমি মাঝে মধ্যে যেতাম। এই ওল্ড টাউন থেকে আবা শোভা, তারা সুন্দর চেহারার নায়িকা, তাদেরকে নাটকে নায়িকার জন্য নেওয়া হয়েছে। তো আমার এখনো মনে আছে, আমি ব্যাল খেয়ে মুখ ভর্তি ব্যাল, একটা ছোট্ট হাফ প্যান্ট পরা, আমি গিয়ে বাবার সাথে দেখা করতে। বাবা রাগ করল, এই তুই এখানে যা যা, বাসে যা, বাসে যা। পরে আবার নায়িকা বলতেছে, ভাই সাহেব এটা কে? আরে আমারই ছেলে, দেখেন না ব্যাল খেয়ে মুখটা কি করছে। তারপরে বাবা বললো কি পাঠায় পাঠায় দিল, আমি বাড়িতে চলে আসলাম। আপনার বাবা কি মঞ্চ নাটক করতেন? জীবনে 3টা নাটকই করেছি। ওনার নাম কি? ওনার নাম শাহিদুদ্দিন সরকার। আমরা সরকার বংশে। সরকার বংশের। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমরা অরিজিনালি ঢাকার মানে কৃষক পরিবার। আমার জন্ম 1955-এ সেনাকুঞ্জ, ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জ, যেখানে বিবাহ অনুষ্ঠান হয়, জি, এখানে আমার জন্ম। এখানে ছিল আমার দাদার বাড়ি। আচ্ছা। তারপরে আমরা মানে আমাদের যে জায়গাটা, এটা একটা র্যাস বদল হয়েছে সরকারের সাথে। আচ্ছা, পরে এই পাশে এসে ওই যে বর্তমানে নিচ্ছর, হ্যাঁ হ্যাঁ প্রয়াস, হ্যাঁ, নিচ্ছর আমাদের পৈতৃক সম্পত্তি। জি। এখানে আমাদের ধান টান হতো, মানে গোলা বড়া আমাদের ধান ছিল, ভর্তি বড়া চাউল ছিল। তারপরে আপনার গরু আছিল 15টা, কাজের লোকরা গরু রাখতো, দুধ বিক্রি হতো। তখন মনে করেন টাকার মূল্য সাংঘাতিক, জিনিসের মূল্য একদম সস্তা। মনে করেন যে আমি 1 পয়সা 2 পয়সা, কানা পয়সা 1 আনা 2 আনা এসব দেখেছি। চাউলের শেয়ার আমি 1 আনা দেখেছি। সেই জীবন সময়টা আর কোনো দিন আসবে না। আমার এখনো মনে আছে, আমার বাবা নিজে হাল চাষ করতো এই নির্ঝরের সম্পত্তিতে। এগুলো আমাদের সম্পত্তি, সরকার অ্যাকোয়ার করে নিয়েছে। বাবা হাল চাষ করতেন, মা আমাকে, আমি তো ছোট, ভাত দিয়ে মাথায় করে পাঠায় দিত, আরেকটা হালদা নিয়ে হাল চাষ করতো। বাবা ভাতটা ছিল, আবার আমাকে কোলে বসায় 1 রোলা ভাত খাওয়াই দিত। খাইয়া দেওয়া সব কিছু ধুয়েছে আমার মাথায় দিয়ে গেলো, সোজা বাড়িতে চলে যা। তো বাসায় এসে ভাবাই মুশকিল, সেনাকুঞ্জের অপোজিটে এখন বহুতল ভবন অসংখ্য, যেখানে কিনা আপনার আব্বা এক সময় কৃষিকাজ করে শস্য ফলাতেন। আপনার বাবা নাটকে ছিলেন, অভিনয় করতেন মঞ্চ নাটকে। তিনি কি চাইতেন আপনি অভিনয়ে আসেন? না, বাবা সেটা চাইতেন। সেটার মধ্যে অনেক কথা আছে। যেমন অনেক রিহার্সেল হইতো, মানে ছেলে দিয়ে শাড়ি পেঁচায় দিয়ে পক্সি করাইতো। তা আমি খুব উৎসাহিত হয়ে বলছে আমার শাড়ি পরা, আমি এই পক্সি দিব। এগুলো আমার বড় ভাই জানতে পেরে বাবাকে এসে বলতো, ও ছেলে হয়ে গিয়ে ওইখানে মেয়ের সাথে কেন রিহার্সেল করে কেন। তাই বাবা আমাকে একটু বকাতো কেন, বাবা এটা পছন্দ করতো না। আপনারা কয় ভাই বোন? আমরা 6 ভাই 6 বোন। 6 ভাই 6। বড় ভাইটা আমার মারা গেছে, আর সবাই জীবিত। আচ্ছা, আপনি পড়ালেখা কতদূর করছেন? আমি 1974 সালে ঢাকা ক্যান্টনমেন্টের মুসলিম মডার্ন একাডেমির থেকে এসএসসি পাস করি, এবং 1976 সালে ঢাকা ক্যান্টনমেন্টের আদমজি কলেজ থেকে আমি এইচএসসি পাস করি। তারপরে আমি চলচ্চিত্রে একাধারে চলে যাই। এখানে একটু বলতে হয়, আমি যখন 1974 সালে ক্লাস 10-এ পড়ি ঢাকা ক্যান্টনমেন্টের মুসলিম মডার্ন একাডেমিতে, তখনই কিন্তু আমি এক্সট্রা শিল্পী হিসাবে ক্যামেরা ওপেন করি।
আচ্ছা, কয়েদি নামের একটা ছবি দিয়ে। কয়দিন আমি তো যাই হোক, এর আগের একটু কথা আছে, তারপরে কিন্তু আমি নাটক জগতে চলে যাই। জি আমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, তারপরে শিল্পকলা একাডেমির কথা বলছেন? মহিলা সমিতি, মহিলা সমিতি, শিল্পকলা একাডেমি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, আরেকটা পাশে নাটক ইনস্টিটিউট, এগুলো আমি নাটকের কী করতাম। যেমন আমি সিরাজ হায়দারের মানে রঙ্গরূপ নটরঙ্গনাট্য একাডেমিতে একটা নাটক করতাম, শয়তানের ব্লাড প্রেশার। আমি 500 ছবিতে অভিনয় করেছি। আজ অব্দি সেই চরিত্র, সেই ফটিক চরিত্রটা, বাস্তব চরিত্রটা আমি চলচ্চিত্রে খুঁজে পাইনি। ফটিক ছিল চরিত্রের নাম। ফটিক চরিত্র এবং বাস্তব জীবনে গল্পটার নাম কি ছিল? ফটিক। আর গল্পটার নাম শয়তানের ব্লাড প্রেশার। শয়তানের ব্লাড প্রেশার। খুব সুন্দর একটা বাস্তব ধর্মীর হাসি, কমেডি, সুখ, দুঃখ সব কিছু আছে। এত সুন্দর চরিত্র আমি জীবনে আর পাই। ফটিক চরিত্রের 2-1 লাইন একটু অভিনয় করে শোনান। ফটিক চরিত্র হলো কি, ওই যে আমাদের যে মানে জরিরা বাবু, জি একটা টং ঘর আছে, হ্যাঁ, সে আমাকে ছোটোর থেকে পাইয়া আনে। আইনা বড় করে করে এই দোকানের মধ্যে আমাকে বসায়। দোকানে বসাইলে তো এখানে আবার কমলা আছে আর একটু, সে আইসা দোকানে আসলেই তারে এইটা দেই, ওইটা দেই, তুড়ি দিয়া দেই, ফিতা দিয়া দেই, লিপস্টিক দিয়া দেই, ইমেল দিয়ে দেই। তো একদিন আমি তারে কইতাছি, আচ্ছা কমলা সুন্দরী, মনে করো তুমি হনে সবানা, আমি আব্দুল রাজ্জাক। গতকাল তুমি আমার কাছ থেকে লিপস্টিক, চুড়ি, ফিতা, আলতা কত কিছু রয়ে গেলা, কিন্তু সময় মতো এটা কেন আমার মনে হইল না, তাই আমি আসছি না। এইটা কিন্তু ঠিক না। আমি তোমার এত কিছু দিছি, তুমি কি আমার কিছুই দিবে না? বিনিময় তো থাকে। বিনিময় তো থাকে। এগুলো অনেক মানে অনেক কাহিনী। ম্যাচিউর ক্যারেক্টার। আচ্ছা, আপনি প্রথমে চলচ্চিত্রে একটা এক্সট্রা পার্ট দিয়েছেন, তারপরে আবার নাটকে নিয়মিত হলেন, তারপরে আবার চলচ্চিত্রে ফিরলেন মঞ্চটা কিন্তু কিভাবে? আমার একাধারে। তখন আমি এটিএম শামসুজ্জামান ভাই, আনোয়ার হোসেন ভাই, এটিএম প্রবীণ মিত্র দাদা, হ্যাঁ, এদের সাথে আমি একাধারে নাটক করি। এবং আনোয়ার হোসেন ভাই, এটিএম প্রবীণ দার লেজ ধরে আমি চলচ্চিত্র জগতে ঢুকি। মঞ্চ থেকে আবার নতুন করে একটু শক্তিশালী অবস্থানে আপনি আবার চলচ্চিত্রে শুধু একটা ঢুকেন। কথাই ওনারা বলতো, ছেলেটাকে একটু দেখে, ছেলেটাকে একটু দেখে, সবাইকে বলছি। তো তখনকার আপনি ইন্টারমিডিয়েট পাস, ইচ্ছা করলে তো অনেক ভালো চাকরি করতে পারতেন। না, চাকরিতে যাইনি। যখন আমি ফিল্ম করছিলাম, জি একটা ব্যস্ততার মধ্যে আছি, তখন আমি আমেরিকায় লাইন দিয়েছিলাম, আমাকে ভিসা দিয়ে দিয়েছি। তখন আমার একটা মেয়ে ছোট আর একটা ছেলে ছোট। তো আমার ওয়াইফ বললো, তুমি আমেরিকা চলে যাও, তো টাকা কামাইতে পারবো। আমি বলি, না, আমি টাকা কামাবো না। আমি এখানে ছেলে মেয়ে দুটাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব, মানুষ করব, আর আমি এই জগতেই আমার নাম, যশ, খ্যাতি, সুনাম, অর্জন এগুলো আমি করব। আপনি বিয়ে করেছেন কোথায়? আমি বিয়ে করেছি এখানে গুলশানের পাশে বাড্ডা। বাড্ডা। কি ভালোবেসে? না, আমার বাবার মানে বাবার পছন্দ, আপনার বাবার পছন্দে? বাবা নিজের পছন্দ। বিবাহিত জীবনে আপনার কয় সন্তান? আমার এক মেয়ে, এক ছেলে। মেয়ে বড়, ছেলে ছোট। মেয়ে বিয়ে দিয়েছি খুব ভালো জায়গায়। আমার মেয়ের নাম অনিকা বাঙালি। তারপরে দুটো নাতি আছে। বড় নাতি আহিল আব্দুল বাসির, ছোট নাতি আয়াস আব্দুল বারি। একজনের বয়স 7, আরেকজনের বয়স 14 মাস। মেয়ে কোথায় বিয়ে দিয়েছেন? মেয়ে বিয়ে দিয়েছি আমি মানে আমার বিয়ে বাড়ি হলো গিয়া শরীয়তপুর। জি, জি। কিন্তু ওনারা ব্যবসা করেন তাঁতিবাজার, তাঁতিবাজার। মানে গোল্ডের ব্যবসা করেন আর কি। আচ্ছা আচ্ছা তো আমার মেয়ে এখন থাকে ধানমন্ডির সাথে। আচ্ছা আর আমার বিয়ে সাহেব গ্রিন কর্নারে থাকে, এখানে ফ্ল্যাট কিনছে বড়। আচ্ছা। ওদের পারিপার্শ্বিক খুবই ভালো, মেয়ে খুব ভালো আছে, ওরা খুব সুন্দর আছে, সুস্থ আছে। নাতি নাতি দুইটা আমার কলিজার টুকরা ভাই বাড়িতে আসছে, এগুলোই আমি পড়ে থাকি। তো বড়টা একটু ঠান্ডা, ছোটরা খুব একটু চঞ্চল চঞ্চল। আর কি। আর ছেলের অবস্থা কি? ছেলের অবস্থা, ছেলেটাও এখন আমার বিয়ের সাথে তাঁতিবাজারে 4 বছর ধরে ওখানেই বসে। আচ্ছা, ব্যবসার সাথে জড়িত। ব্যবসা। ছেলে বিয়ে দিচ্ছেন? আমার বিয়েটা করাবো, ও আচ্ছা। বাড়ির কাজ করে।
আচ্ছা আচ্ছা এখন ওই ঠাইটাই লাগাবো, লাগাই টাকা আবার মেয়ে করতে হবে, মেয়ে করতে এই ছেলেটাকে বিয়ে করাইতে হবে। এখন বিয়ে করানো একান্ত দরকার। বর্তমান জাতীয় সংসদ সদস্য ফেরদৌস চিত্রনায়ক। ফেরদৌসের বাবা মা আমার বাবার কাছ থেকে জমি কিনেছে 1962 সালে। জি 9% জমি মাত্র 3500 টাকা দিয়ে, আচ্ছা যে জমিতে এখন তারা 5 তলা বাড়ি করেছে 5-6 ভাই বোন মিলে। এক এক ভাই বোন এক এক দিকে আছে, যার যার পয়সাতে যার যার ফ্ল্যাট করেছে। হুম তখন তারা দেখলো আমরা ঢাকা ক্যান্টনমেন্টের যোদ্ধা। হুম আমার বাবা আবার কিন্তু ওয়ান পিস, ওনার কোনো ওয়ারিশ ছিল না, আচ্ছা অজ্ঞাত সম্পত্তির মালিক। আমাদের সাথে আচ্ছা সম্পর্ক করার জন্য ওরা আমার উকিল বাপ হওয়ার জন্য পাগল হয়ে গেল। শেষে উকিল বাপ হলো। এটা 1985 সালে, 5 সালে আমার বিয়ে করি। আজকে 30 বছর আগের কথা এটা। তো ওরা উকিল বাপ হলো। তো ফেরদৌসের মাকে আমাদের জামালপুরে, ঢাকা ক্যান্টনমেন্টের জামালপুরে নতুন বউ হিসাবে আমার উকিল শ্বশুর নিয়ে আসে। জি তো আনার পরে এখানে ফেরদৌসের বড় ভাই জাকির হয়, এখানে খোকন হয়, ফেরদৌস হয়, আলো হয়, বিলকিস হয়, আর ছোটো ভাই তৌফিক হয়। এই ছোটো ভাইটা তৌফিক হচ্ছে সাবরুল হুম 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 এরা হয় এখানে। তারপরে আমাদের সাথে আত্মীয়তা করে। আত্মীয়তা করার পরে ওরা কয় ভাই বোন তাহলে ফেরদৌসরা? ফেরদৌসরা হলো, আমার শ্বশুর আবার আগের একটা পরিবার ছিল, আচ্ছা ওই পরিবারটা মারা গেছে, এক ছেলে এক মেয়ে, আচ্ছা আচ্ছা দিলু আপা আর হ্যাঁ। স্বপন। আচ্ছা আগের ঘরে। আর আচ্ছা। পরের ঘরে হলো জাকির, খোকন, ফেরদৌস, আলো, বিলকিস আর তৌফিক। তার মানে আচ্ছা। তারা 3 ভাই 2 বোন। দুই বোন। পরের ঘরে। আর আগের ঘরে 1 ভাই 1 বোন। তাহলে চলচ্চিত্রে শুধু ফেরদৌস ভাই আর তৌফিক এই দুইজনে এসেছে ওদের পরিবার থেকে। তৌফিক তো ওই দুইটা দুই এক হচ্ছে। আমি তো তখন পাত্রী সব দিকেই দেখা দেখি হচ্ছে, হ্যাঁ পাত্রী পাওয়া যাচ্ছে না। হ্যাঁ আমারও ভাবি কয় মেয়ে দেখতে। হ্যাঁ। আমি গিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি। আহা। তখন মেয়েরা সমানে বাইরে আমার দিকে শুরুন বাঙালি হাসে। বই যদি আইসা দেয় তাহলে বিয়া করবো কেন? ওই কলেজের সামনে দাঁড়িয়ে থাকি, দেখে হ্যাঁ। দেখ শুরুন বাঙালি। ওরা হাসে। আমি যা আমি আমার বউ খুঁজে পাইতাম না, তোমরাই দেখো। ওরা আমার বাবাই কিন্তু এই বাড্ডার থেকে স্থানীয় বাসিন্দা, হ্যাঁ। এখান থেকেই পছন্দ করে। মোটামুটি বিয়ের আগে আপনি একটা পরিচিত পেয়ে গেছিলেন হ্যাঁ অভিনেতা হিসাবে। জি। আচ্ছা আচ্ছা। তো আপনার জীবনে বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা আসেনি? আসলে আমি পেরে বুঝতাম না। আমি যখন মুসলিম বনানে পড়ি জি তখন একটা মেয়েকে আমি খুব উত্তপ্ত করতাম। হুম মেয়েটা খুব রাগ করতো, প্রচণ্ড রাগ করতো। ও এত রাগ করতো, ও আবার এক জজের মেয়ে, ও মানে সাংঘাতিক রাগ করতো। আর আমি তার কাছে উত্তপ্ত করতাম, আমার গরম রক্ত তো, হ্যাঁ ওর সাথে এখানে উত্তপ্ত করতাম, রাগ করতাম, এই করতাম। আর আমার মেয়েরা খুব ভয় পাইত। কিন্তু তারপরে আমি শিল্পীতে পরিণত হয়ে গেছি। ওই স্কুল লাইফেই নাটক করেছি, ও স্কুলে নাট্য আন্দোলন করেছি, কলেজে নাট্য আন্দোলন করেছি। এবং স্কুল কলেজে স্যারদের খুব জনপ্রিয় শিল্পী ছিলাম আমি, মানে মনের মানুষ ছিল, স্নেহের বাদল ছিলাম আমি। আধুনিক কলেজেও, মুসলিম মডার্ন একাডেমিতেও। সুরজ বাঙালি খুব মানে হাসাই, মানুষদেরকে আনন্দ দেই, কৌতুক করি। এমনও হয়েছে কলেজে ঢুকার পরে আমার ইসলামিয়াত ইতিহাসের স্যারকে বলতেছে, স্যার সূর্যের একটা কৌতুক শুনে নেন। এই কি বলছো? ইতিহাস স্যার বলবে কি? এটা ক্লাস, এটা তো মঞ্চ না। স্যার নাইলে আমরা হই হই শুরু করতে, আসো তাড়াতাড়ি একটা কিছু বলুন তো। আমি চুপচাপ একটা কিছু বললাম, যাও এখন গিয়ে চুপ করে বসে থাকবে, কোনো কথা বলবো না। বললেই তো আবার হাসবে। আপনি এমনি অভিনয়ের বাইরেও অনেককে হাসিয়েছেন। হ্যাঁ অবশ্যই, আমি মঞ্চে হাজার হাজার লোকদেরকে আমি আনন্দ দিয়েছি, হাসিয়েছি। যেমন আপনার চিরাঙের লাল দিঘির মাঠ 3 দিনের জন্য নিয়েছি, আমি 4 দিন প্রোগ্রাম করেছি। ওখানে শুধু 10টা মেয়ে ডান্সার, আমি আর আমার কমেডি নায়িকা। আমি 2বার মঞ্চে উঠতাম, মানে ঘাইমা স্টেজ থেকে নামতাম, মানুষদেরকে লুটুপুটি খাওয়াই ছেড়ে দিতাম, এরকম অবস্থা। এত আনন্দ দিতাম, নিজেও আনন্দ পাইতাম। হাসির রাজা সুরজ বাঙালি, এই যে সারা বাংলাদেশ, ভারত, বাঙালি ভাষাভাষীর যারা
তাদের আপনি একজন আনন্দের খোরাক। তো আপনার এই বিষয়টা কেমন লাগে? নামের বিশেষণটা একটুখানি ছোট্ট করে বলতে হয়। আমি যখন আনোয়ার হোসেন ভাইয়ের সাথে, কবি মিত্র দাদার সাথে, টিম ভাইয়ের সাথে নাটক করে বেড়াই, তখন আনোয়ার হোসেন ভাইকে আমি একদিন বলে ফেললাম, গুরু কি গুরু, আমি ফিল্মে যাব, আমি পাঠ করব। করবি, কিন্তু তোর এই সুরজ মিয়া সরকার নাম দেওয়া হবে না। তাইলে গুরু পুরাটা ভালাই, গুরু পুরাটা ভালাইতাম, সুরজটা রাখ, ওর লগে থাকুন, একটা টাইটেল মাইটেল লেজ বেজ লাগাই দেব। আচ্ছা ইচ্ছা পর তো আমার এক মামা ছিল, মামার নাম হলো আশরাফ উদ্দিন মোল্লা। জি। ওনাকে একদিন বললাম, মামা ওই মিয়া সরকার বাদ দিয়ে সূর্যের সামনে দিয়ে আর তুমি করে কিছু আবার লাগাই দাও। একটা খাতা বাইক কই লেখো সুরজ বিহারি। দূর মামু, আমার চেহারাই তো বিহারি। তাইলে লেখো সুরজ গাঙ্গুলি। মামু এটার মধ্যে আবার হিন্দু হিন্দু গল্প। তাইলে লেখো সুরজ বাঙালি। মামু এইটাও জানি কি মূল, তাইলে আজকে আর পারতাম। মামু চলে গেছে গা, আমি খাতার মধ্যে খালি লিখি সুরজ বাঙালি, সুরজ বাঙালি, সুরজ বাঙালি। আর তুমি করে যে ম্যাডাম যখন আমাকে একটা কোশ্চেন দেয়, আমি উত্তরটা লিখে নিচে লিখে দিই সুরজ বাঙালি। তখন আপা বলে, আমরা জানি তুমি নতুন করে টাইটেল লাগিয়েছো বাঙালি, ওটা আর লিখতে হবে না, আমরা জানি তুমি সুরজ বাঙালি। এইভাবে করতে করতে নাটক জীবন থেকেই আমার সুরজ বাঙালি নামটা বিচরণ হইয়া চলচ্চিত্র আইসা হয়ে গেল। তবে বাঙালিটা আমরা বংশগত আমাদের কোনো টাইটেল না। আমার বংশগত টাইটেল হলো আমি সুরজ মিয়া সরকার, বড় ভাইয়ের নাম লাল মিয়া সরকার, বাবার নাম শাহিদুদ্দিন সরকার, তারপরের ভাইয়ের নাম আয়ুব মিয়া সরকার। এভাবে সরকার দিয়ে আমরা, কিন্তু বাঙালিটা আমার পার্সোনাল টাইটেল শুধু চলচ্চিত্রের জন্য। চলচ্চিত্রের জন্য। আচ্ছা সুরজ বাঙালি ভাই, আপনি আপনার নানার বাড়ি কোথায় একটু বলবেন? আমার নানার বাড়ি ওই একই, ওই যে সেনাকুঞ্জের গল্ফ ক্লাব, ওইখানে নানার বাড়ি ছিল। পরে তারা আবার এইখানে এসে পড়ছে। এই নানার বাড়িতেই তো যেখানে বলছে বড় বড় বিল্ডিং হয়ে গেছে, এখানে হ্যাঁ, হ্যাঁ। নানার পার্সোনাল কবরস্থান ছিল। ওখানে আমার বাবা বাইরে কবর দিছে, এবং ও। এখানে এগুলো আমাদের একবার করে নিয়ে গেছে। এখন তো 14 তলা বাড়ি করে বাবা ভাইয়ের কবর একেবারে তলে ও পড়ে। আচ্ছা আচ্ছা, অত্যন্ত বেদনাদায়ক। ওইটাই আমার নানা বাড়ি। ওইটাই নানা বাড়ি। আচ্ছা সুরজ বাঙালি ভাই, আপনার অভিনয় জীবনে কতগুলা ছবিতে অভিনয় করেছেন? আমি এ পর্যন্ত 500। 500? অনেক ছবিতে অভিনয় করেছেন। আপনার টার্নিং পয়েন্ট কোন ছবিগুলা? আমার কিন্তু ব্লকবাস্টার বহু ছবি আছে। প্রথমেই বলি, এখন থেকে 38 বছর আগে হ্যাঁ ছবি সাদা কালো, হ্যাঁ, রসের বাইদানি, রসের ভাই। ওয়াসিম রুজিনা অভিনীত, যে ছবি জ্যোতি সিনেমা হলে 1.5 মাস চালায়া পরে ছবি নামাইছে, তাও নামাইতে চায় না, এত চলাচল। রসের বাইদানি, রসের বাইদানি, সাদা কালো, সাদা কালো। এটা ডালি ব্রাদার্সের ছিল, ডালি ভাই ছবিটা। এই ছবিগুলো আপনাদেরকে অনেক উপরে তুলে ফেলেছে। অনেক পরে আবার রঙিন হলো, আমাদের শাকিব খান আর ইয়ে করলো, ওই যে শাবনূর। হ্যাঁ। আমি একই চরিত্র আবার পরবর্তীতে করলাম, খালি আমার মানে বসটা ছিল না। ও আগেরটাই ছিল ইয়ে সাদা কালোটা ছিল দারা শিখু, পরেরটার মেয়েতে করছে মিজু আহমেদ। ও আচ্ছা আচ্ছা, আপনি কালারটাই করছে মিজু আহমেদ। এটা কত বছর পর? প্রায় 38 না 25 বছর হলো আমার বিয়ের সমসাময়িকী, 38 বছর আগের লোক। ও, একই ছবিতে প্রণয় আপনি আবার অভিনয় করতে পেরেছেন। আপনি বাংলাদেশের বাইরে কোনো ছবিতে অভিনয় করেছেন? আমি বিদেশি কোনো ছবিতে? বাংলাদেশ, ভারতের, উড়িষ্যার যৌথ প্রযোজনা। এখানে ডালিবাই ছিলেন বাংলাদেশ থেকে প্রযোজক, আর ওখান থেকে ছিলেন অমেয় পাটনায়ক। আমাদের পরিচালক ছিল মন্তাজুর আকবর, আর ওদের এখান থেকে 4টা অ্যাসিস্ট্যান্ট ছিল, মানে উড়িষ্যা ভাষাই করার জন্য, আর আমাদের এখান থেকে 4টা অ্যাসিস্ট্যান্ট গিয়েছিল বাংলা ভাষাই করার জন্য। এভাবে গিয়ে গেছে। আর আমাদের ভিক্টর ব্যানার্জি দাদাকে নিয়েছিল কলকাতার থেকে, আর সবাই ছিল উড়িষ্যার শিল্পী। সেই ছবিটা আমরা পরে 2 মাসে ওখানে শেষ করে আসছি, 2 ভাষায় 2টা করে টেক দিতাম। বাংলায় একটা টেক দিতাম, আবার উড়িষ্যা ভাষায় একটা টেক দিতাম। ও, তখন ওই রকম সিস্টেম ছিল, হ্যাঁ, তখন হ্যাঁ। এরকম আধুনিক ছিল না যে না। একবার টেক করলে বিভিন্ন না, ভাষায় না, 2 বারই take ট্রান্সফার করতে করা হতো। যায়।
তখন দুইবার এই অভিনয়টা করতেন। যেমন মনে করেন ওইখানে যে ভদ্রমহিলা যে মানে ভিক্টর ব্যানার্জি ওয়াইফ করছে, হ্যাঁ সে মনে করেন এখানে সিঁদুর দিছে, সিঁদুর দিয়া মানে মানে যেই ওই দেশে যে দেবে সেটা হ্যাঁ। তো হিন্দু পরিবারের ছবিটা দেখাবে, হ্যাঁ অতএব তার এই সিঁদুরটা রাইখা যতগুলো শর্ট দেওয়ার ওগুলো রেখা দিয়ে আবার এটা বুঝতা আবার আমাদের দেশের শর্ট বাংলা। ও অনেক কঠিন কাজ করেছেন আপনি। হ্যাঁ, আমরা যখন ছবিগুলো করেছি না তখন কীভাবে কী সিস্টেমে ছবিগুলো হতো এখন বলে দিই, অসুবিধা নেই। বললেন। মনে করেন একটা স্ক্রিপ্ট রাইটার আছে, হ্যাঁ সে আপনার ওই যে কি মারাঠি আছে না, ওই যে ভাষাদের ছবিগুলো, তামিল ভাষার ছবিগুলো মনে করেন আমাদের দেশে স্ক্রিপ্ট রাইটারকে নিয়ে ডাইরেক্টর প্রডিউসার চলে যেত, ওইখান থেকে সুপারির ছবিগুলো ক্যাসেটগুলো বেচে 10টা ক্যাসেট নিয়েছে আইনা তো এই 5টার থেকে এইগুলো করে এই গল্পটাকে তৈরি করে। তখন সেন্সার বোর্ডের বাপও ধরতে পারতো না যে কেমনে কি হয়েছে, কে কি করতেছে। এটা অভিনয় জীবনে জুটি হয়ে কারা কারা এসেছে? আমার জুটি হয়ে প্রথমে আসছে এটার নাম কি নাসরিন তখন নতুন আসছে। আচ্ছা ফিল্মে নতুন প্রথম নাসরিন যখন আসে, হ্যাঁ একটা সেই হিসেবেও ডান্স জানে, এইখানেই যাত্রার মধ্যে একটু কি কাজ করছে কয়ে আমাকে আমার বাবু ভাই ওই যে আমির হোসেন বাবু আমাকে নিয়ে যেত, এই মানিকগঞ্জ দিয়ে যেত। ঠিক আছে যাও, সে খুব সুন্দর লাভলি। তো আমরা একটা ছবি করছি তোমাকে চাই, সালমান শাহ সাবরি, ব্লকবাস্টার, সুপার পাম্পার, তোমাকে চাই। ওই ঘরের থেকে আরেকটা ছবি করলাম কাজের মেয়ে, ওইটা রিয়াজ শাবরু, ওটাও সুপার পাম্পার, ওটা আমার নায়িকা ছিল জেসমিন। আচ্ছা এরা আমার জোড়া হয়ে কাজ করছে। তারপরে মর্জিনাও আমার জোড়া হয়ে কাজ করছে, গান করছে কথা দল ছবিতে, হ্যাঁ বেশ একসাথে জুটিয়ে কাজ করছে, আমরা কাজ করছি, ভালো ছিল। এদের মধ্যে আপনার অভিনয় করতে কার সাথে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন? সবাই একটু ভালো উদ্ধার করছে। করছে, মানে নিজেকে ফ্রি করে ছেড়ে কেউই দেয় না। নাসরিনের সাথে তখন টোকাটুকি ছিল, হ্যাঁ। তারপরেও তোমাকে যে গানটা করলাম সুন্দর করে কাজকর্মটা করলাম। হ্যাঁ হ্যাঁ তারপরে জেসমিনও করছে মোটামুটি কি করে। তো মর্জিনাও অনেকটা ফ্রি হয়ে কাজ করছে। মর্জিনা কথা দাও, ওমর সানিয়া মৌসুমী, ওইখান থেকে তাদের প্রেমের জন্ম হয়। আর যাই হোক ওই ছবি তো মর্জিনা আমার গান ছিল। কথা দাও ছবিতে অমর সানি আর মৌসুমী, তখন তাদের বিয়ে হয়নি, তখন তাদের প্রেম চলছে দুটো। মানে প্রেম জটিল অবস্থান তখন। জটিল মানে কি মারাত্মক। একদিন কি দেখলাম কি আইসক্রিম মিষ্টিম কি না কি ঝামেলা কি হলো টুকটাক করে বা শুটিং বন্ধ 3 ঘন্টা। 3 ঘন্টা ওরা নাই। প্রডিউসারের তো 12টা বাজে, প্রডিউসার তো খালি এমুরে হামুরে আটটা চায়। আর আমি বসছি সানি অমর সানি মৌসুমী নাই উত্তরের একটা বাড়িতে। হ্যাঁ তারপরে 3 ঘন্টা পরে দেখা গেল ভাই ওই আইসক্রিম খাইয়া আবার মিল মিশে এই রাইট চালাও আবার শুটিং 3 ঘন্টার তো 12টা বাজায় দিচ্ছে। এই ফিল্মে এসে তো অনেকের প্রেম ভালোবাসা জীবন সঙ্গী বা হৃদয়ের লেনা দেনা হয়েছে, আপনার বেলায় এরকম ঘটেছে কিনা? আমি একটা কথা বলেছি সবসময়, আগেও বলেছি যে ফিল্মে কেউ মৌলবি না। একটা কথাই বুঝিয়েছি, ফিল্মে কেউ মৌলবি না, সবাই তো রক্তে মাংসে মানুষ, ভালো লাগা ভালোবাসা আছে। আপনার দীর্ঘ বর্ণাঢ্য এই অভিনয় জীবনে শুনেছি উনি মারা গেছেন, উনি বিখ্যাত পরিচালক মরহুম শহীদুল ইসলাম খোকন। এই শহীদুল ইসলাম খোকন এই সেই ব্যক্তি যে আমাকে জীবনের প্রথম জীবন নৌকা ছবিতে পারভেজ সাহেবের একটু দাঁড় করাইয়া বা একটু কথা নাই দাঁড় করাইয়া করে আমাকে এসে বললো, বাঙালি সাহেব আপনাকে 200 টাকা দিলাম মিষ্টি খেয়ে। আবার এই শহীদুল ইসলাম খোকন সাহেবই আমাকে প্রথম
প্লেনে চড়ায় নিছে, 1,000 টাকা তখন প্লেনের ভাড়া। বিপ্লব ছবিতে আমাকে কক্সবাজার নিয়ে গেছে উনি। এই শহীদ ইসলাম খোকন সাহেব এই এফডিসিতে প্রথম আমাকে ডেকে ভাত খাওয়াইছেন, এক ছবিতে 1 টাকা সাইনিং মানি দিয়া। কারণ চলচ্চিত্রটা এইরকম যে অফিসে খাওয়ার টাইমে গেলে পড়তো পরে আসেন, তার মানে বসলেই তো আমাদের খেতে খেতে দিতে হয়। অতএব শহীদ ইসলাম খোকন ভাইয়ের মন মানসিকতা, উদারতা, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক বড় মনের বড় মাপের পরিচালক ছিলেন উনি। রোবেলকে নিয়ে একচেটিয়া ছবি করতেন, ছবি সুপারহিট পপ্পার হিট ব্যবসা করতেন, চিন্তা করা যায় না। সেই ফজলুল আলম শহীদুল ইসলাম খোকন ভাই আমার একটু শ্রদ্ধেয় বাচক, খুব ভালো মানুষ। আর আমার বিশিষ্ট বন্ধু মমতাজুর রহমান আকবর, দীপজল ভাইদের প্রযোজনায় টাকার পাহাড় ছবিতে ওকে প্রথম পরিচালক বানায়। ওই ছবিতে আমি দীপজল ভাইকে মেজর কমেডি ক্যারেক্টার করি। একটা মেজরের ওয়াইফ ডিভোর্স হয়ে গেছে, মিস্ত্রি নাম, সে ছিল দীপজল ভাইয়ের নায়িকা। ওই ছবিটা সাদা কালো ছিল, ওই ছবিটা রিলিজও হয়েছে। শওকত আকবর অভিনয় করছিল, মিজুর রহমান করছিল, তারা এখন বেঁচে নাই। ছবিটা মোটামুটি চলছিল সাদা কালো। ওই ছবিতেই ইয়ের আগমন আমাদের এই যে মমতাজুর রহমান আকবরের। তারপরে তার সাথে আমার বন্ধুত্বার সম্পর্ক। পরবর্তী মমতাজুর আকবরের সব ছবি আমি করছি। শুরু করে পাশাপাশি আপনি চলচ্চিত্রে অভিনয় করা শুরু করলেন, তখন আপনার বাসায় বিষয়টা কি চোখে দেখত? ওটা হচ্ছে বাবা চাইতেন না যে আমি ফিল্ম করি। এখন ভাই আমি যদি এফডিসিতে যাই বা সিনেমার অফিসে যাই, আমাকে তো গাড়ি ভাড়া লাগবে, আমাকে তো পয়সা নেই, আমি তো কামাই করি না। আমার বাবাও ভাড়ার উপরে চলে, ভাড়া ওঠায়। তো আমি মাকে গিয়ে এখানে ডিস্টার্ব করি যে ওনাকে ডিস্টার্ব করলে আমার এই কাজটা হবে। মা আমি এফডিসি যাবো, মা আমার ভাড়া লাগবো, বাস ভাড়া লাগবো, মা। এটা 1975-এর প্রথম দিকের কথা। কলেজে পড়তেছি তখন সিনেমায় ঢুকতে থাকবো, হ্যাঁ হ্যাঁ, বা আমার বাস ভাড়া লাগবে। মা খালি করে দেখ, শুরু আমাকে এইভাবে জ্বালাচ্ছি না, আমাকে এইভাবে জ্বালাচ্ছি না। তারপরে এই করে আমি একটু সরে গেছি। তো মা দীর্ঘদিন বলি দেখে মা একদিন চোখের পানি ফেলায় কাঁদতেছে। বাবা বাজার করে আসছে, বলল কী হয়েছে আমার কাঁদতেছো কেন? ওই যে আমাকে শুরুতে বলে এফডিসি যাইবো, ফিল্মও পাঠ করবো, গাড়ি ভাড়া চায়। ওই পাতিজা কই? ওই যে মধ্যে ঘরে। বাবা এসে সিনেমায় পাঠ করবি? তো সিনেমায় পাঠ করাচ্ছি। তখন ওনারা তো লুঙ্গি আর 3 পকেটের শার্ট পরতেন, হ্যাঁ কালো জুতা পরতেন রবারের। হ্যাঁ, জুতাটা খুলে ধাক্কা দিয়ে চোখের মধ্যে ফেলে নামার দাম আমার পিঠের মধ্যে পিটাতে শুরু করল। পিটাতে আমার পিঠ লাল হয়ে গেছে, সেদিকে আমার খবর নাই। আমি শুধু একটা কথাই বললাম, যত পারেন মারেন, কিন্তু আমি এফডিসিতে দাম আমার গাড়ি ভাড়া দাম না। এত ফিল্মের প্রতি টান আপনার? পাগল হয়ে গেল। পরে আমার মামা ছিল একজন ফ্রিডম ফাইটার, ইনুস মোল্লা, তাকে নিয়ে বাবা বসলো। বসার পরে মামা বললো, শুরু জন এত পাগল, ওই যে আপনার যে হোটেলটা আছে ভাড়া দিয়ে রাখছেন, ওখান থেকে তার ডেলি 3 টাকা করে দিয়ে আমাকে আরেক টাকা বাড়াই দেন। বাবাকে খবরটা 3 টাকা দিতেছে, এটাই বেশি, এখন এইটাই পাবি তুই। তো ওই 3 টাকা ডেলি ওই সকালবেলা 9টা-10টার দিকে ওই হোটেল থেকে 3 টাকা নিয়ে আমার আইডেন্টি কার্ড ছিল কলেজের, পিজঙ্গি বড় বাসগুলোর মধ্যে ওইটা গুলিস্তানে নামতাম। এদিকে তো সিনেমা অফিস বেশি, হ্যাঁ হ্যাঁ, এই অফিসে যেতাম সারাদিন ঘুরে। তারপরে যে কয় পয়সা থাকে একটা সিঙ্গারা খেয়ে পেট ঘুরে পানি খেয়ে বাড়িতে চলে আসতাম। অনেক কষ্টে ভরা জীবন। এইভাবে করতে একসময় চিন্তা করলো আমাকে তো এফডিসিতে ঢুকতে হবে। তো আমি তো খুব সুন্দর, তখন সুন্দর কাপড় চাপড় পরি। তো কাদির মশলা দারওয়ান, সে আবার রোল দিয়া পিটায়, দৌড়ানি দেয়। তা আমি গিয়ে দিই দাবরানি দেয়। তো 2 দিন আমি দাবরানি খেয়ে হাঁটার মতো করে দাবরায় হাইটাই দিই। তো একদিন করলাম কি, একটা স্টার সিক্রেট নিয়ে কাদির সাহেবের দিয়ে করলাম, কাদির ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাদির ভাই সিগারেট সামনে লেগে আছে, কী দরকার আছে, থাক নেন। তো উনি সিগারেটটা ধরালো, ধরা এইভাবে একটা টান দিল। উনি জানে আমি সিগারেটটা কেন দিয়েছি,
দুয়ারটা ছেড়ে আমাকে বললো যান তাড়াতাড়ি আয় পড়ে। ওই পুরনো গেট দিয়ে গেট ছিল, এই যে দিনের 11টায় ঢুকলাম ভাই, রাইতের 11টায় বাইর হয়েছি, কারণ দারোয়ান পাল্টায় গেলে তো আমি আর ঢুকতে পারতাম না। তখনই ওই যে 3 নম্বরে গিয়া খুঁজা দিই বেড়ার ঘর, দরজা খুঁজা দিই ভাই, বেড়ার দরজা খুঁজা দিই, রাত জাগ ভাই আর কবরি আপা মোড়ার মধ্যে বইয়ে কথা কইতাছে। আমি তো ওখান থেকে পাগল হয়ে গেলাম, এটা রাত্রে পাই, এটা কবরি, আল্লাহর জীবনে তো বাস্তবে দেখি নেই, ওখানে দেখে খুব করে দেখতেছি। নোয়াখাইলা থাকলা দাঁড়িয়ে একটা আয়া করতেছে, আস্তে করে উঠতে, রই আপনি কি করতেছেন ভাই? দেখতেছি আপনি ভাইজান, ভাই একটু দেখি না। আমি কইছি আপনি ভাইজান, ভাই একটু দেখি না। আরে আপনি ভাই ভেবেন না, গ্যান্ডি তৈরি বাইক করি দেবো, থাক 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 থাক, গ্যান্ডি তৈরি করলাম করলাম দেখো বাইরে। তো পরবর্তীতে যখন একসময় আমি গাড়ি নিয়ে পিছিয়ে ঢুকেছি, সেই নোয়াখাইলার দারোয়ানটা ছিল, আমার স্যার সালাম আলাইকুম, আরে 10টা টিয়া দেন, আই চা খাম। তোমরা তুই তো আমার ঘাট দিয়ে বাইর করে দিবি, লাঠির বাড়ি খাইছি তোর। তারপর আমি তাহলে 10 টাকা দিতাম, এখন বোধহয় সে বেঁচে নেই। যে এক সময় আপনাকে তাড়াই দিত, সে এক সময় আপনাকে সিলোট করত। একদিন দারোয়ানের ঘাড় ধাক্কাও খেয়েছে। সেই কষ্ট, বাবার জুতার বাড়ি, সব কিছু উপেক্ষা করে কোনো কিছু ঠেকায় রাখতে পারেননি আপনাকে। আপনি হয়ে উঠেছেন হাসির রাজা সুরজ বাঙালি। আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। সারা বিশ্বে এবং সারা বাংলাদেশে দর্শক ভাইরা আমাকে জানে যে আমি একজন কমেডিয়ান সুরজ বাঙালি, এবং দিলদার ভাই আমরা একসঙ্গে জোড়া হয়ে কাজ করতাম। দিলদার ভাই আমার শ্রদ্ধেয় বাজন, আমি ওনাকে রেসপেক্ট করি। বাংলাদেশের মধ্যে সুপারহিট কমেডিয়ান উনি, ওনারকে সম্মান আমাদেরকে দিতেই হবে। সঞ্জয় ভাইয়ের পাশাপাশি ছিল দিলদার ভাই, তো দিলদার ভাইকে সেই সম্মান আমি সারা জীবন দিয়ে আসছি, এখনও দেই, সারা জীবন দেব। তো আমি একটা জিনিস জানি, সেটা হলো হাসানো কঠিন, কাঁদানো কোনো ব্যাপার না, কিন্তু হাসানোটা খুব কঠিন সাবজেক্ট। সেই আমরাই, আমি হাসির রাজা সুরজ বাঙালি, হাজার হাজার লোকদেরকে হাসাইতে হাসাইতে রুমটি খাওয়াই, এরকম হয়েছে। এটাই আপনার তৃপ্তি। আরেকটা এটা আমি আনন্দ দিয়ে আমি আনন্দ পেতাম, কারণ হচ্ছে মনে করেন একটা আমাকে কলেজে নিয়ে গেল, একরকম কৌতুক, মানুষটা হাসানো। কমার্শিয়ালে নিয়ে গেল, তার টিকিট কেটে ঢুকেছে, অন্যরকম কমার্শিয়াল কৌতুক, কমার্স করে তাদেরকে ওই হুল্লা করে পাগল করে দিত। আবার স্কুল কলেজে ডং ফম করে ওরা হইয়া পড়ে এইরকম। শুভকামনা আপনার প্রতি সুরজ বাঙালি ভাই। আপনার এই বর্ণাঢ্য জীবন সম্পর্কে আমাদের জানালেন, দর্শকরা জানতে পারবে আমার মাধ্যমে সুরজ বাঙালির জীবন কাহিনী। ভালো থাকবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, যে আমি খুব আনন্দিত যে আপনি আমার জীবনের গল্প নিয়েছেন, এর জন্য আমি খুব খুশি। প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ ভাই। আল্লাহ হাফেজ।